এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, প্রধানমন্ত্রীর এক উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দর থেকে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি অসন্তোষ প্রকাশ করেছে। এছাড়াও পুশিন চেষ্টা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে নিয়ে নানা আলোচনা তৈরি হচ্ছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে রয়েছে বাজেট নিয়ে নানামুখী প্রশ্ন। তাছাড়া সাবেক আইজিপি বেনজিরের দুবাই গ্রেপ্তার এবং তাকে ফিরিয়ে আনার যে তৎপরতা রয়েছে কূটনৈতিক চ্যানেলে, যা প্রয়োজনীয়তা রয়েছে সেটি নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। জানবার চেষ্টা করব সমসাময়িক ঘটনাগুলো কি কেবলই প্রশাসনিক বা কূটনৈতিক সংকট, না ভূ রাজনীতির কোনো সমীকরণ এখানে রয়েছে। তাছাড়া বাংলাদেশের জাতীয় স্বার্থে ও সার্বভৌমত্ব রক্ষার রাজনৈতিক ঐক্যমত্য এই মুহূর্তে কতটুকু প্রয়োজন, তাই আমরা শিরোনাম রেখেছি কূটনীতি না ভূ রাজনীতি। আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন জনাব মোহাম্মদ সার্জিস আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছেই আসতে চাই। যে ঘটনাটি শিরোনামও আমরা করেছি, সেই শিরোনামটি যদি আলোচ্য করে আমি প্রথম প্রশ্নটি আপনার কাছে রাখি যে ডক্টর জাহেদের যে ঘটনায় ভারতের হাই কমিশনারকে তলব করা হয়েছে এবং তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে ঢাকার পক্ষ থেকে, এই যে ব্যবস্থা নেওয়া হলো, অসন্তোষ প্রকাশ করা হলো, এটি কি কেবলই আর কি প্রোটোকল জনিত কোনো ভুল, নাকি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে গভীর কোনো আস্থার সংকট রয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটি নিউজের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সহ আলোচক অত্যন্ত ধন্য সাজিদ হোসেনকে শুভেচ্ছা। এটা তো বাংলাদেশে বা আমাদের দেশে এটা তো প্রথম না, সারা পৃথিবীতে এরকম যখনই কোনো ধরনের ঘটনা ঘটে তা ওই দেশে অবস্থান যিনি করেন, রাষ্ট্রদূত বলেন আর হাই কমিশনার বলেন, তাদেরকে সে দেশ ডেকে জিজ্ঞাসা করে যে কেন এমন হলো। সে এরকম আর কি, এটা তো যুদ্ধ করার মতো জিনিস না। এখন কালকে আমি একটা শোতে ছিলাম 11:30টায়, তখন আমাকে একদিন বলতেছিলেন সরকার কি করলো। আর সরকার অবশ্যই করবে, একটা সময় দেন, সরকার বুঝে শুনেই তো করবে, হুট করে তার সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে এমন তো না। আজকে তো সুন্দরভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ডেকে পাঠিয়েছেন, এটাই শিষ্টাচার, এটাই নিয়ম। এখন ভারত কেন ঢুকতে দেয় না, কী কারণ ঢুকতে দেয় না, কী হয়েছে, সেগুলো বিস্তারিত জিনিস অবশ্য প্রকাশে চলে আসবে, তখন নিয়ে নানান কথা হতে পারে। এখন এই মুহূর্তে এইটুকু বলে শেষ করব যে এটাই শিষ্টাচার, যে যখনই কোনো দেশ অন্য দেশের কোনো কূটনীতিকের সাথে বা কোনো নাগরিকের সাথে বা কোনো সম্মানজনক তেমন সম্মানিত কোনো ব্যক্তির সাথে যেন আচরণ করে, তখন সেই দেশে তাকে ডেকে জিজ্ঞাসা করে যে কেন এমন হলো, জবটা চাই। জি, জনাব সাজিদ আলম, এই পুরো ঘটনাকে অনেকে রহস্যজনক বলছেন এবং এনসিপি কিভাবে দেখছে এই ধরনের কূটনৈতিক পরিস্থিতিকে? আর আমি যদি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের কি উচিত এই ধরনের যে ঘটনাটি ঘটে সেখানে কেন স্পষ্ট বার্তা দেওয়া এবং শুধু কূটনৈতিকভাবে সমাধান করাই কি যথেষ্ট কিনা? প্রথমত আমি ডক্টর জাহেদ, যিনি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমরা আমাদের জায়গা থেকে আত্মসম্মান হারাতে হারাতে আমাদের প্রত্যাশার জায়গাটা এতটা দিনে দিনে ছোট করে ফেলছি যে হয়তো ডক্টর জাহেদ যদি ওইখান থেকে ফিরে না এসে চলে যেতেন, এটাকেও আমরা স্বাভাবিকভাবেই হয়তো দেখতাম। তো আমি তাকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই যে তিনি তার ওই দেশের, তিনি যে শুধু একজন ব্যক্তি তিনি না, তিনি আমার দেশের আত্মমর্যাদাকে ক্যারি করেন সেই জায়গাটাতে, সেটাকে তিনি ওন করতে পেরেছেন এবং তিনি সেখান থেকে ফিরে এসেছেন। এবং এটার জন্য শুধুমাত্র একজন কূটনৈতিককে ডেকে আনাটাই আমি মনে করি কোনোদিনই যথেষ্ট হতে পারে না, বরং এর মধ্য দিয়ে তাকে যে বার্তাটা দেয়া হলো, এই বার্তার পরবর্তীতে তিনি কি ব্যবস্থা গ্রহণ করছেন, ভারতের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে, আমরা সেটা দেখব। যদি সেখানে আমরা প্রত্যাশা অনুযায়ী রেসপন্স না পাই, তাহলে আমরা মনে করব যে এটা ভারত ইচ্ছাকৃত করেছে বাংলাদেশকে, ডক্টর জাহেদকে না, বাংলাদেশকে সেই জায়গায় অপদস্থ করার জন্য। এর আগে আমরা পুশিনের ঘটনায় দেখেছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বরাত দেওয়া হয়েছে যে 13 বার চিঠি পাঠানো হয়েছে ভারতেই পুশিনের ব্যাপারে। এটা তো আমাদের জন্য লজ্জার। একটা দেশকে তারা একটা অবৈধ কাজ করছে, অন্যায় করছে, তাকে আমার কেন 13 বার চিঠি দিতে হবে? আমি একবার চিঠি দিব, এরপর যদি তাদের জায়গা থেকে উত্তর না আসে, সেদিনই যদি আমি ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠাতাম, তাহলে আমার আজকে এই ঘটনা দেখতে হতো না। তারা যখন দেখে যে 13 বার ডাকলেই কি শেষ হয়ে যাবে? না, ডাকলেই শেষ হবে না, কিন্তু আমি ডেকে যদি তাকে ওই জবাবদিহিতার আওতায় আনতাম
যে তুমি যদি বাংলাদেশের সাথে সম্মানের মর্যাদার একটা পররাষ্ট্রনীতির ভিত্তিতে প্রতিবেশী কিংবা ভাতৃপ্রতিম সম্পর্ক রাখতে চাও, তাহলে তোমার ওইটুকু সম্মান দিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে যে ব্যাখ্যাটা চেয়েছি সেই ব্যাখ্যা তোমার দিতে হবে। সেটা যদি সেদিন চাওয়া হতো তাহলে হয়তো আজকে আমাদের এই ঘটনা দেখতে হতো না। ইভেন আপনি একটা জিনিস দেখবেন, বাংলাদেশের যে বাহিনী বিজিবি, সেই বিজিবির প্রধান যখন ভারতে 4 দিনের সফরে গিয়ে বিএসএফ এর প্রধানের সাথে মিটিং করে, ওই একই সময় আমার সীমান্তে হত্যা হয়। ওই 4 দিনের মধ্যে 2টা সীমান্তে 2টা হত্যা হয়। ওই 4 দিনের মধ্যে অন্তত 30 জনকে পুশইন করার আমরা ঘটনা দেখতে পাই। তাহলে ওই মিটিংয়ের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তাই আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে ডক্টর জাহেদ যেটা করেছেন, এটা বাংলাদেশ সরকারকে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরবর্তীতে তাদের কথায় আচরণে প্রত্যেকটা জায়গায় এই সম্মান এবং মর্যাদার জায়গাটা বজায় রাখতে হবে। তারা যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সেই সম্পর্কটা অবশ্যই ওইটুকু মর্যাদা বজায় রেখে হতে হবে, সমতার সম্পর্ক হতে হবে। যদি তারা এই জায়গায় ব্যত্যয় ঘটাতে চায় তাহলে তাদেরকে যেন উপযুক্ত জবাব দেওয়া হয়। জনাব হাবিবুর রহমান হাবিব, এই যে বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে পুশিনের বিষয়ে 12-13টি চিঠি দেওয়া হয়েছে এবং বিজেপি বিএসএফ এর পতাকা বৈঠকও আসলে ফলপ্রসূ হচ্ছে না, স্থায়ী কোনো কার্যকর সমাধান কি সম্ভব? আপনি কি এটা পুশিন প্রথম দেখলেন? যখন রোহিঙ্গারা ভুলবশত হোক বা তাড়াহুড়া করে হোক ভারতে প্রবেশ করেছিল, সেই বহু রোহিঙ্গাকে কিন্তু বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখনকার সরকারের সাথে ভারতের সরকারের সম্পর্ক খুবই ভালো ছিল, চমৎকার সম্পর্ক। এমনকি আমাদের সরকারের পররাষ্ট্র দাবি করেছিলেন স্বামী স্ত্রী সম্পর্ক, মধুর সম্পর্ক। তারপরেও তারা পুশিন করেছে। আর ভারতের চিঠি 1 বার 10 বার 50 বার দিলেও ভারত তো আসলে চাই না আমাদের সাথে, তার আমাদের সাথে না, তার আশপাশের কোন দেশের সাথে ভালো সম্পর্ক নেই। না আছে চায়নার সাথে, না আছে মালদ্বীপ, কার সাথে সম্পর্ক ভালো আছে? তার কারোর সম্পর্ক ভালো নেই। তো সে তার বিশাল শক্তি, বিশাল দেশ, বিশাল সেনাবাহিনী, এইটা আত্মহমিকায় সে মানে সে মেতে থাকতে চায়, কিছু মনেই করতে চায় না। একটা অসভ্যতা যদি একজন করে তাহলে আপনি কি করবেন? এখন আমি কি এই মুহূর্তে কি ভারতের সাথে যুদ্ধ করতে যাবো? এখন তো যদি আমি কূটনৈতিকভাবে যদি মোকাবেলা না করি, আমি কি এখন যুদ্ধ করতে পারবো? হ্যাঁ, তবে একটা জিনিস হলো যে ভারত আমাদের সীমান্তে যেভাবে মানুষ মারে, পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই। এটা অমানবিক একটা ব্যাপার, এটা ভারত প্রতিনিয়ত করে যাচ্ছে। এখন আমাদের দেশের সব কিছু মিলে আমরা তো শান্তিপূর্ণ সহাবস্থান চাই। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, কিন্তু আমাদের বন্ধু বলে তো আমার কাছে মনে হয় না। স্বাধীনতা যুদ্ধের সময় আমি ভারতে গিয়েছিলাম, যুদ্ধ করার জন্য ট্রেনিং নিতে গিয়েছিলাম। তখন দেখেছি তাদের যে আচরণ, এবং তখন সেই মুহূর্তে এত মনে হয়নি। তখন মনে কিছুটা সময় আন্তরিক হয়েছিল। এখন হিসাব নিকাশ যখন মিলাচ্ছে তখন দেখছি যে না, আমাদের স্বাধীনতার জন্য ভারতে যাওয়া যেমন প্রয়োজন ছিল সেই সময়ের প্রয়োজনীয়তার কারণে ভারতের তার চেয়ে বেশি প্রয়োজন ছিল পাকিস্তানকে ভাগ করা। এখন ওদের আচরণে তাই মনে হয়। এই সীমান্তে তাদের যেভাবে আরামে ওরা একেবারে নিশ্চিন্তে আছে, পাকিস্তানের সীমান্তে নিশ্চয়ই ভারত কিন্তু সেই আরামে নেই। কিন্তু আমরা তো আশা করেছিলাম যে একটি নির্বাচন হওয়ার পর যে বৈরী চশমা পরে ভারত আছে সেটির আসলে পরিবর্তন হবে। এই দেশের যে ফ্যাসিস্ট সরকার, তার প্রধানমন্ত্রী শুধু না, তার সমস্ত মন্ত্রী পরিষদের সদস্য, তার এমপি, তার নেতারা সবই তো ভারতে, প্রায় অধিকাংশ ভারতে। কেউ হয়তো এদিকে যেতে পেরেছে, সেটা আলাদা কথা, কিন্তু অধিকাংশ সেখানে বসবাস করতেছে। আজকে তারা যে সমস্ত অন্যায় করে গিয়েছে, অধিকাংশ মানুষ বিভিন্নভাবে ঘটনার সাথে জড়িত না। এই যে আমাদের যে এতগুলি প্রায় 14-1500 যে আমাদের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, শিশু শহীদ হলেন, এর পেছনে কারণ না কারণ ওদের তো হাত আছে। হাত না থাকলে কেউ তো নিন্দা জ্ঞাপন করে নেয়। যখন আপনার আবু সাইদকে হত্যা করা হলো, যখন ওয়াসিমকে হত্যা করা হলো, ওই তখন কি তাদের পক্ষ থেকে বলেছে যে কাজটা ঠিক হয়নি? এই যে একের পর এক শিশু হত্যা হলো, হেলিকপ্টার গান সামনে গুলি করা হলো, বাসার ভেতর থেকে মারা গেল, তখন যে বুদ্ধিজীবী এমপি মন্ত্রীকে বলেছে যে কাজটা ঠিক হচ্ছে না, বন্ধ করা উচিত, করে নেই। এই কারণে এটাকে সমর্থন করেছে তারা। তো সমস্ত লোকগুলো আজকে ভারতে, তারা আরাম এখানে ঘুরতেছে, ফিরতেছে, খাচ্ছে, সবই তারা করতেছে। সেই দেশে, সেই দেশ এই একটা মানে ফ্যাসিস্ট সরকারকে যখন জায়গা দেয়, থাকতে দেয়, তখন সেই দেশ আমাদের সরকারের সাথে কি বিরূপ আচরণ করবে, এটি তো স্বাভাবিক। আমরা তো তাদের কাছে এটা আশা করতে পারি না। জি, অবশ্যই সাজিদ সালাম আপনার কাছে আসতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এই জায়গায়। দেখেন, এই গণহত্যার যারা খুনি এবং যিনি নির্দেশদাতা, যারা এই সব কিছুকে সব জায়গা থেকে সমন্বয় করে এতজন মানুষের হত্যার জন্য দায়ী, তারা ভারতে আশ্রয় নিয়েছে। তাহলে তাদেরকে ভারত যে এই আশ্রয়টা দিল একজন গণহত্যাকারীকে বা গণহত্যাকারীদেরকে,
তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টাটা তো ভারতের জায়গা থেকে বেশি হওয়ার কথা, কারণ তারা অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখবেন তাদের ওই প্রচেষ্টাটা ওই জায়গা থেকে তুলনামূলক বেশি ছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষাটা ধারণ করে তারা একটা সমতার জায়গা থেকে ন্যূনতম যতটুকু না হলে নয় ততটুকু সম্পর্ক মেনটেন করে চলেছে। কিন্তু আমরা এখন বিএনপি সরকার আসার পরে দেখি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে যান, সেখানে আমাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার আসবে কি না, কি হবে না হবে কোনো আপডেট আমরা পাই না। ওসমান হাদির হত্যাকারীদেরকে ধরা হয়, তাদেরকে ফিরিয়ে আনার কোনো আপডেট আমরা পাই না। আমরা আবার দেখি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পর্যন্ত সেখানে যাচ্ছেন, তিনিও একটা অপমানজনক অবস্থার মধ্যে দিয়ে ফিরে এসেছেন। তাহলে মানে আমাদের এত দরদটা আমাদের জায়গা থেকে কেন বেশি, বা চাহিদাটা আকাঙ্ক্ষাটা কেন এত বেশি হয়ে উঠছে যে আমরা বারবার যাচ্ছি, তাদের কাউকে আমরা এখানে আসতে দেখছি না, বরং এই চেষ্টাটা তাদের জায়গা থেকে বেশি করার কথা ছিল। আরেকটা জিনিস কি ভাই যেটা বললেন, আমি একটু আংশিক দ্বিমত করি। তারা অনেক বড় রাষ্ট্র হতে পারে, তাদের জনসংখ্যা বেশি বা অর্থনৈতিক অবস্থা এগুলো অনেক বেশি হতে পারে, কিন্তু একটা জিনিস 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশ হলেও তাদের রাষ্ট্রের স্থিতিশীলতার সাথে বাংলাদেশের স্থিতিশীলতার সাথে সম্পর্ক আছে। তারা যদি মনে করে বাংলাদেশের কোনো একটা অংশকে জনগোষ্ঠীকে অস্থিতিশীল করে তারা ভালো থাকবে, তারা স্থিতিশীল থাকবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আপনি যদি ইতিহাস আজকে থেকে 500 বছর আগের ইতিহাসে যান, সেদিনই ব্রিটিশ সাম্রাজ্য হয়েছে, যেদিন তারা বাংলা পর্যন্ত তাদের এই সাম্রাজ্য বিস্তার করতে পেরেছে। সেদিনই মোগল সাম্রাজ্য হতে পেরেছে, যেদিন বাংলা পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তার করতে পেরেছে। কারণ বাংলাটা ছিল এই অঞ্চলের সেন্টার। সেখানে আপনি পশ্চিমবঙ্গ বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, এই পুরো অঞ্চল যেটাকে আমরা আগে বাংলা বলতাম, এই বৃহৎ বাংলার সেন্টার ছিল আমাদের এই বাংলাদেশ। সো তারা যদি মনে করে যে তাদের জায়গা থেকে বিভিন্নভাবে এই বাংলাদেশকে তারা চাপে রাখবে, অস্থিতিশীল করবে, যেটা আমরা নতুন যে হাই কমিশনার আসলো দীনেশ ত্রিবেদী, তার কথা আমাদের পছন্দ হয়নি। তিনি এখন রাজনীতিবিদ না যে তার যা আসবে মুখে তাই তিনি বলে ফেলবেন। তিনি একজন কূটনৈতিক এবং তার ওই কূটনীতির ভাষায় কথা বলতে হবে। সো আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, তারা যেভাবে 140 আর 20 একসাথে যুক্ত করে 160 কোটির স্বপ্ন দেখছেন, আমরা বলছি আপনারা আপনাদের 140কে নিয়ে পরিকল্পনা করুন। আমরা আমাদের 20 কোটির স্বপ্নটা আমরা নিজে গুছিয়ে নিজে বাস্তবায়ন করব। কিন্তু একটা জিনিস বলি, আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে কেউ যদি বিন্দুমাত্র শোষণ বৈষম্যের দৃষ্টিতে তাকায়, তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদেরকে কেউ বিন্দুমাত্র উস্কিয়ে আগামীতে আর ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। এই যে ছাড়ের বিষয়টি যখন আসে, তখন আমি যদি বলি যে ভারতীয় সীমান্তে পুশিন এবং নাগরিক হত্যার প্রতিবাদে 11 দলীয় ঐক্য আজ ঢাকা বিক্ষোভ করেছে। যখনই কোনো সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো আসে, তখন আমরা বিভক্ত কেন হই? আমরা কেন জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারি না? এই উত্তর তো ভাই ভালো বলতে পারবে, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা। সেখানে তো আপনাদেরও ভূমিকা অবশ্যই আছে। সেই খুবই স্বাভাবিকভাবে দেখেন, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি সরকারে 214 জন এখন বিএনপির এমপি আছেন 300 জনের মধ্যে। সেই জায়গা থেকে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী থেকে এই আহ্বান আসবে যে আমার দেশের যে কোনো সার্বভৌমত্বের প্রশ্নে, আমার দেশের কেউ যদি যে কোনো ধরনের অবৈধ কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার করতে চায়, আমাদের একসাথে মিলে কাজ করতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা তার দল থেকে এই ধরনের একটা প্রোগ্রাম ডাকা হোক, যেখানে তিনি সকল দলকে আহ্বান করবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, বিরোধী দলের এখানে অংশগ্রহণ সরকারি দলের চেয়ে ন্যূনতম হলেও বেশি হবে, কম হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের এটা কষ্ট লাগে যে এই প্রোগ্রামটা শুধু বিরোধী দল কেন্দ্রিক করতে হয়। এখানে সরকারি দল যদি আলাদা করেও করতো, তারপরও আমরা একটু আস্থা পেতাম। কিন্তু সরকারি দলের এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের কর্মসূচি তো দেখছি না, কোনো ধরনের উচ্চবাচ্য পর্যন্ত সংসদে দেখছি না। আমি জনাব হাবিবুর রহমান হাবিব, আমি একটু আপনার কাছে জানতে চাবো যে এখন কি এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে এখানে সবার ঐক্যমত্যে পৌঁছাতে হবে, বা এমন বৈরী পরিস্থিতি কি তৈরি হয়েছে কিনা? না, বৈরী পরিস্থিতি ওইভাবে তৈরি না হলেও আমি মনে করি যে সবসময় বিরোধী দলীয় সরকারি দলের মধ্যে ঐক্য থাকা দরকার। আমাদের ঐতিহাসিকভাবে দরকার, আমাদের নিজেদের প্রয়োজনীয় দরকার। অবশ্যই আমাদের এই বিরোধের কারণে তারা কিন্তু অনেকখানি পুলকিত হচ্ছে। এবং ভারতে দেখেন না, ভারতের থেকে বলেই তো আমরা শেখ হাসিনাকে নিয়ে এয়ারপোর্টে নিয়ে যাবো, দেখি কী করে বল না। একদিন বললো না ওরা, বলার পর আমি চ্যালেঞ্জ করলাম, আসুক দিদি এয়ারপোর্টে, আসুক, ভারতের কত সেনাবাহিনী আছে নিয়ে আসুক, আমরা জীবন ধরে প্রতিহত করবো। এত সহজ। হ্যাঁ, শেখ হাসিনা এসেছিল 81 সালে, সেটা বলতে কথা। সেখানে একটা পরিস্থিতি পরিবর্তন, তার বিদেশ ছিল, তখন পর্যন্ত তার হাতে তো রক্তের ছাপ ছিল না, রক্ত ছিল না। সে তখন হয়তো এতিম অসহায় হিসাবে আসছে, রিসিভ করেছে। কিন্তু
এবং তার হাতে রক্তের ছাপ, আমার শত শত শহীদের রক্ত লেগে আছে তার হাতে। তাকে ভারত ইচ্ছা করলে হেলিকপ্টার নিয়ে একদম নিয়ে দিয়ে গেল, আর বাংলাদেশের মানুষ তাকে দেখবে, এটা তো হতে পারে না। আমাদের কথা হলো কি, ভারত যে আচরণটা করে এটা কোনো সভ্য রাষ্ট্রেরা করে না। ভারতের এই অসভ্যতা দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। আমাদের কথা হলো যে আমরা যে তাই বলি তাদের কাছে সারেন্ডার করবো, তাদের কাছে নতজানু করবো, তা না। আমার এখানে একটা জিনিস বুঝতে হবে, আজকে ইসরায়েল ছোট্ট একটা দেশ, তো সারা মিডল ইস্ট কিন্তু একবারে যদি একটা করে বোমা ছড়ে, মিসাইল ছড়ে, ইসরায়েল অস্ত্র থাকে না। কিন্তু আশপাশে যে মুসলিম কান্ট্রিগুলি আছে সেখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। ইসরায়েলও ইউক্রেনটি ওই দিক দিয়ে, মানে ওই যে রাশিয়ার একটা জায়গা দিয়ে তারাও কিন্তু এইগুলি করেছে। আমাদের অবস্থাটা কি, আমরা যে জায়গায় বসবাস করছি, আমরা কিন্তু ভারতের থ্রেট হতে পারি। ভারত আমাদের জন্য যেমন থ্রেট, ভারতের জন্য আমরা বড় থ্রেট হতে পারি। এখন আমার সেনাবাহিনী বিশাল, আমার 140 কোটি মানুষ আছে, আমার 20 কোটি মানুষ। সেই কারণে যদি হিসাব করি ইসরায়েলের কয়টা লোক আর আশপাশ দেখলে কত, আমার একটা সম্পর্ক করতে হবে, আমার বন্ধু আগে খুঁজতে হবে। বন্ধু যদি আমি নিশ্চিত করতে না পারি তাহলে তো আমি যুদ্ধে যাওয়ার সময় যুদ্ধে আমি পারবো না। তো এখন আমার বন্ধুকে, আমার পাশে মিয়ানমার, সে আমার বৈরী মহাভাবনা সম্পন্ন। মিয়ানমারকে চায়না যতটুকু সমর্থন করে আমাকে ততটুকু সমর্থন করে না। শেখ হাসিনার এক ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ কিন্তু আজকে এই পরিস্থিতি। যদি চায়না না যেতেন তাহলে ওই যে সোনারদেশে গভীর সমুদ্র দেওয়ার ওয়াদা না করে আসতেন, পরবর্তী ভারতের হুমকির মুখে যদি প্রত্যাহার না করতেন, পরে যদি তারা আবার জয়েন্ট ভেন্ট করতেন, সেটাও যদি করতেন, তাহলে তো আমার রোহিঙ্গারা আসে না। এই কারণে কিন্তু রোহিঙ্গাদের ঢুকে দিল। এবং দেখেন, ভারত এত বন্ধু রাষ্ট্র আমেরিকার, মানে সেই সরকারের সাথে একটা বার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ব্যাপারে কোনো কথা বলেছে? রাশিয়ার সাথে এত সময় রাশিয়া বলেছে, চীন সমস্ত ব্যবসা মানে বেশি করে, তারা কি বলেছে? কেউ বলে না, কেউ আমাদের দাঁড়ায় নেই। আমরা চেষ্টা করতেছি, আমরা বন্ধুটাকে আমার একটা পরীক্ষিত বন্ধু দরকার। যেমন অন্যায়ভাবে ইসরায়েল অন্যায় করতেছে, তারপরে আমেরিকা তাকে অন্ধের মতো তাকে সমর্থন দিচ্ছে বলে ওই ছোট্ট রাষ্ট্রটি কিন্তু টোটাল মিডল ইস্টকে তছনছ করে দিচ্ছে। আমরা বাংলাদেশ, আমাদের 3 পাশে ইন্ডিয়া, এক পাশে হয়তো মিয়ানমার একটু আছে, আর এক পাশে ধরেন আপনার। আমরা যদি আমাদের বন্ধু ঠিক করতে পারি তাহলে ভারতের চোখে আমরা চোখে রাখতে পারি। ওই পাশে আমাদের পাকিস্তান আছে, পাকিস্তান আমাদের মহাশত্রু, বা পাকিস্তান আমাদের যে গণহত্যাটা চালিয়েছে। তারপরেও বলবো যে ভারত আমার শত্রু পাকিস্তান, ইন্ডিয়ার শত্রু পাকিস্তান। আমার সাথে যখন ভারতের চোখে চোখে কথা বলো, তখন পাকিস্তান ভারতের চোখে চোখে কথা বলবে, তখন ভারত তখন থামবে। আমার এই থামানোর জন্য আজকে চিন্তা করেন, এই যে হংকংয়ের সাথে যে এটা চলতেছে, আমরা চীনের যে চলতেছে, দ্বন্দ্ব যে চলতেছে, পারতেছে না কেন? কেন পারতেছে না? এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক সমর্থন আছে। তারা চীনের সাথে একদিন তো গিলে খেতে পারে না, একদিনও গিলে খেতে পারে, কিন্তু পারতেছে না। আমার ওই জায়গাটা আমাকে ওই জায়গাটা পৌঁছাতে হবে, বন্ধু নির্বাচন করতে হবে, বন্ধু বানাতেও হবে। দুজন দর্শক আছেন ফোনে, আমি একটু ফোনগুলো নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মুক্তার আলী, বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি দুইজনের কাছে দুটো প্রশ্ন করবো আর কি। জি। প্রথমে তো সাজিদ আলমের ভাইয়ের কাছে আমি প্রশ্ন আমার, সেটা হলো যে আমাদের যে ভারতের সাথে যে পুশিং হচ্ছে, পুশিং এর সাথে যে বিএসসি আমাদের বিডিআর সাথে যে এই যে আমাদের যে জওয়ান আছে, বিডিআর যারা আছে, যারা তাদের সাথে তো আমাদের জনগণ সহযোগিতা করতেছে। এই সহযোগিতা করাটা ঠিক আছে কিনা, আর এই কাজটা কি তাদের কিনা, এই জনগণের এই কাজটা কিনা? যদি কোনো একটা জনগণ, সাধারণ মানুষ যদি তার বিএসএফ এর গুলিতে মারা যায়, এর দায়িত্ব কে নিবে? এটা একটা প্রশ্ন। আর হাবিব ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমার, সেটা হলো যে এরশাদ সরকার থেকে শুরু করে আজ পর্যন্ত যে গরুর চামড়া, আমরা গেলবার ঈদের ভিতরে গরুর চামড়া ফেলে দিলাম। এরশাদ সরকারের টাইমে একটা গরুর চামড়ার দাম ছিল 5,000 টাকা, আর আওয়ামী লীগ সরকার গেল, বর্তমান বিএনপি সরকার, আজকে চামড়া আমাদের ফেলে দিতে হয়। কারণটা কি? জি, অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমাদের আরেকজন দর্শক আছেন ফোনে, তার ফোনটিও নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি সাজিদ আলমের কাছে প্রশ্ন চাচ্ছি যে আমাদের সংসদে এত অবৈধ কথা বলে সময় নষ্ট করা হয়, কিন্তু এই যে ভারতের সাথে আমাদের যে ভূ রাজনৈতিক বিষয়ে যে সংকট হয়ে গেছে, এ ব্যাপারে সংসদে কেন ওনারা আলোচনা করলেন না? এটা আমার প্রশ্ন।
অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটিও আমি বুঝেছি। আমি প্রশ্নের উত্তর প্রথমেই আপনার কাছে আসি, জনাব হাবিব। জি ওনার প্রথম প্রশ্ন ছিল চামড়া নিয়ে, জি ওনাকে স্মরণ করে দিতে চাই। বিএনপি যখন ক্ষমতা ছিল 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, আমি নিজে 2006 সালে যে কোরবানিটা হলো, আমি 2টা গরু কোরবানি দিয়েছিলাম, বেশ বড়। সেই 2টা গরুর চামড়া বিক্রি করেছিলাম আমি 12,500 থেকে 13,000 টাকা। আমরা ছোট করে এই প্রশ্নের না জি বলেছিলেন। জি এরপরে তো 111 হয়ে গেল, আমি বিএনপির ক্ষমতা আসলো না। এরপরে আওয়ামী লীগের এই সময় থেকে শুরু করে কমতে কমতে এই জায়গায় এসেছে। এবার এই সরকার আসার পরে মানে এখন বাজার, আন্তর্জাতিক বাজার কিন্তু আমার জুতা স্যান্ডেলের দাম কিন্তু কমেনি, কিন্তু আমাদের এই যে দীর্ঘদিন এই যে 15-16 বছর ধরে যে এই যে অনিয়ম এটা চলে আসে, কম দাম কম, আমি বহুবার এই কথা বলেছি। এবার আমি আশা করেছিলাম যে সরকার একটা দাম নির্ধারণ করে দিলে পরে কিছুটা হয়তো বাজার উঠতে পারে, সেটা হয়নি। তো আমি আশা করি আগামী দিনে সরকার বাজার খুঁজে, এবং এই টাকাটা কিন্তু একটা জিনিসই মানুষ সবাই উদার এই জায়গায়, যেই হোক না, যত কৃপণ হোক আর গরিব হোক, চামড়াটা কিন্তু নিজেরা নেয় না। চামড়ার টাকাটা এতিমখানা, মাদ্রাসা, গরিব মানুষকে দেয়। টোটাল লস তো গরিব মানুষের। আর গরিব মানুষের অভিশাপে কিন্তু আওয়ামী লীগ বিদায় হয়েছে, দেশ ছাড়া হয়েছে। আমি সরকারকে বলবো আগামী ঈদের জন্য কোনোভাবে কুরবানির ঈদের জন্য করে, এর ভিতরে তার কি করতে হবে, তার লবণটা যথেষ্ট সরবরাহ করতে দরকার, ভর্তুকি দিতে হবে, এবং এইভাবেই সরকারকে বাজার খুঁজে আগামী ঈদে অবশ্যই চামড়া ফেলে না দেয় সেদিকে সরকার নজর রাখবে। আমি সার্জিস আলম, আপনার কাছে দুটি প্রশ্ন এসেছে। আমি দুইজনকে আসলে ধন্যবাদ জানাতে চাই। প্রথমত আমি স্পষ্ট করে বলি, আমার এই দেশকে রক্ষা করার জন্য প্রত্যেককেই এক একজন বিজিবি হয়ে উঠতে হবে। কারণ আমরা যত আমাদের জায়গা থেকে আত্মমর্যাদাকে সামনে রেখে সার্বভৌমত্বকে বজায় রাখার চেষ্টা করব, তত বাধা আসবে। এই বাধা সীমান্ত দিয়েও আসবে। সেই জায়গায় শুধুমাত্র আমাদের বিজিবির যারা ভাইরা আছেন তাদেরকে আমরা সামনে রাখবো, কিন্তু শুধুমাত্র তারা যেন একা না থাকে, তাদের সাথে আমাদের প্রত্যেককে থাকতে হবে। এবং আমরা এটা মনে করি এনসিপির পক্ষ থেকে যে প্রতি বছর নির্দিষ্ট একটা সংখ্যক মানুষকে একটা 6 মাসের বা 1 বছরের এই ধরনের সামরিক ট্রেনিং দেওয়া উচিত, যার ভিত্তিতে দেশের যে কোনো ক্রুশিয়াল মোমেন্টে আমরা যেন প্রত্যেকেই এক একজন বিজিবি হয়ে উঠতে পারি, এক একজন সেনাবাহিনী কিংবা পুলিশের সদস্য হয়ে উঠতে পারি। এই জন্য আমাদের ওই জায়গায় থাকতে হবে। এবং আমরা বেশ কয়েকটি ঘটনায় দেখেছি, বিজিবির সাথে যখন শত শত পার্শ্ববর্তী গ্রামের মানুষজন দাঁড়িয়ে যায়, তখন আমার বিজিবি চোখে চোখ রেখে বিএসএফ এর সাথে কথা বলে, তখন বলে তুই গুলি করলে কি আমি তাকিয়ে থাকবো? তো এই সাহসটার জন্য হলেও আমাদের পাশে দাঁড়াতে হবে। আরেকটা জিনিস, সেখানে একটি প্রশ্ন আমি যেই প্রশ্নটি করেছিলেন, তিনি বলেছেন যে সেখানে যদি একজনও কেউ হত্যা করা হয়, একজনও যদি গুলিবিদ্ধ হয়, তাহলে তার দায়ভারটা আসলে কে নেবে? মানে এখানে এটা হবে কেন? প্রথম কথা হচ্ছে এটা তো হওয়ার কোনো প্রশ্ন আসে না। এবং এই ঘটনা কখন হয়? যখন আমাদের সাথে একবার অন্যায় হয়। এই অন্যায়ের পরে শুধুমাত্র কয়েকজন বিজিবির সদস্য যখন বিএসএফ এর সাথে যায়, বিএসএফ তখন তার ওই মনস্তাত্ত্বিক বড় দেশ বড় বাহিনী, ওই মনস্তাত্ত্বিক চাপের মধ্য দিয়ে আবার অন্যায় করার চেষ্টা করে, ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে। কিন্তু সেই জায়গায় যখন আমার শত শত হাজার হাজার আমার এই বাংলাদেশের মানুষ সেই জায়গায় যারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জান দিতে প্রস্তুত, তারা যখন ওইখানে যায়, আমরা মনে করি বিজিবির সাহস অনেক গুণে বেড়ে যায়। আরেকটা জিনিস মনে রাখেন, ওই জায়গায় যদি এরপর যাওয়ার পরে গুলি খেয়ে একজনকে মরতে হয়, তাহলে মনে রাখবেন আমার এই কারণে মরতে হচ্ছে কারণ আমার সার্বভৌম থ্রেটের মধ্যে আছে। যদি থ্রেটের মধ্যে না থাকতো তাহলে মরতে হতো না। তাহলে আমার সার্বভৌমত্ব যদি না থাকে, তাহলে আমার 2-1 জনের জীবন এখানে বড় হয়ে দাঁড়ায় না। এই জন্য আমাদের ওই জায়গায় সবসময় সাহসিকতার সাথে থাকতে হবে। আর সংসদের যে বিষয়টা বললেন, এটা আসলে সরকারি দলের দায়িত্ব। বিরোধী দল অনেক নোটিশ দেয়, অনেকবার সুযোগ চায়, কিন্তু এটা স্পিকার এবং সরকারি দলের কাছে এই সময় বন্টন থেকে শুরু করে এগুলো থাকে। এবং আমরা সর্বশেষ দেখেছি যে বেশ কয়েকটি নোটিশ দেওয়া হয়েছে এই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু সেগুলোকে পুশিনের বিষয়ে, সীমান্ত হত্যার বিষয়ে, সেগুলোকে সামনে আনার সুযোগ দেওয়া হয় নাই। আমরা চাই সংসদে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে। বিএনপি যদি তাদের জায়গা থেকে চেপে রাখার চেষ্টা করে, তাহলে কিন্তু জনবিস্ফোরণ হবে। এই যে ভাই আজকে যে কথাগুলো বললেন, প্রত্যেকটা খুবই যৌক্তিক কথা। বিএনপিপন্থী জাতীয়তাবাদ ধারণকারী মানুষগুলো যারা মেজর জিয়া কিংবা বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে, তারা কিন্তু এগুলো সহ্য করতে পারবে না।
হয়তো তাদের ভিতরেও একটা ক্ষোভ তৈরি হবে ধীরে ধীরে। এই জন্য এগুলো নিয়ে খোলামেলা আলোচনা হতে হবে এবং আমরা মনে করি জনগণ যেদিকে থাকবে, সরকার যদি ওইদিকে থাকে, সরকারকে জনগণই প্রোটেক্ট করবে। হাবিবুর রহমান হাবিব, আপনি জানেন যে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে দুবাইয়ে এবং তাকে দেশে ফিরিয়ে আনা কূটনৈতিক তৎপরতা বা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হবে, 30 দিনের মধ্যে কাগজপত্র পাঠানো হবে, সব কিছুই আমরা জানি। এই যে সরকার বারবার দ্রুত প্রত্যর্পণের আশাবাদ ব্যক্ত করছেন, আমরা কতটুকু আশাবাদী হতে পারি? আমরা আশাবাদী, যদি ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে তো তখন আমরা আশাবাদী। আমি একটা কথা খালি বলি, পুরসিনের ব্যাপারটা যেটা আমাদের সুবিধা জান, আমাদের বিজেপির পিছনে আমাদের জনগণ সাহস যুগে এগিয়ে যাচ্ছে। ভারতের কিন্তু একজন জনগণও বিএসএফের পাশে আসতেছে না, তাহলে ওরা আসতেই তো চাচ্ছে না এখানে, ওদেরকে সমাধান ওরা মনে করছে আমাদের অন্যায়ভাবে পাঠাচ্ছে। ওই জন্য এটা আমাদের বিজয়ী শেষ পর্যন্ত হবে, যতই ওরা চেষ্টা করবে ওর গায়ে জোর থাকবে না। বেনজির আহমেদের কথা বলতে গেলে আমার তো নিজস্ব স্মৃতি আছে। সে তো একটা আস্ত বাংলা, মানে আজরাইল, ছোট আজরাইল বলতে হবে। কি তার বডি ল্যাঙ্গুয়েজ, কি তার কথা, যেভাবে সে যখন মেট্রোপলিটন কমিশনার তখন আমাকে এই আপনার না চ্যানেল 24 থেকে ধরে নিয়ে গেল 12ই জানুয়ারি 2015। যার পর রাখলে তো ডিবি অবশ্যই সাজে গেছে তো ওখানে 20 ফুট আর 12-15 ফুট একটা 20-30 জন সাপের 20 থেকে শুরু করে সবাই থাকে। তো ওখানে নড়াইল 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ধরে নিয়ে আসলো ইমরুল কায়েস। তো আমার তো বসতে পারে নাকি, অর্ধেক দাঁড়ায় থাকে অর্ধেক বসে থাকে, শুতে তো কেউ পারে না। তো আমি হেলানতে বসে আছি, ছেলেটাকে নিয়ে আসলো। নাদের শুনতে একটা ছেলে সিমসাম জামাত করতো, ওর মেয়র ছিল বিএনপির, ধরা পড়ছে, কথা বলছে, ওই টেলিফোন ট্র্যাকিং করে 9 থেকে ধরে নিয়ে আসলো। রাখলাম এটি করে করিডোর। তারপর আমি খাওয়ালাম একটু, খাওয়াটা সকালবেলা গেল 10টা থেকে রিমান্ডে। আরে মারধর করলো, বাসার নম্বর চেয়েছে, ঠিকানা দেয়নি। এসে বললাম মরে গেলো, ঠিকানা দেবো না, ঠিকানা দিয়ে বাড়িতে টাকা চাবে। এরপর 2-3 রিমান্ডের সঙ্গে বলে আমি চলে গেছিলাম কাশিমপুর কারাগারে। হঠাৎ দেখি যে বন্দুক যুদ্ধে ইমরুল কায়েস নিহত। তার কাছে 2টা পিস্তল পাওয়া গেছে, বোম পাওয়া গেছে, বোমের খোসা পাওয়া গেছে, গুলির খোসা পাওয়া গেছে। আমার রুমে এসেছিল যুগান্তর, আমি এটা পড়ে এমন জোরে চিৎকার দিয়েছিলাম যে পুরা কাশিমপুর 1 নম্বর কারাগার সমস্ত লোক মুসব সাথে বাড়ায় আসছে। এ যাইবে অনেকক্ষণ দম হওয়ার পর বললেন আমার গার সাথে শরীর গন্ধ লেগে আছে। কোথায় বন্দুক পেল, ও বন্দুক যুদ্ধে কীভাবে মারা গেল, বন্দুক পেল কোথায়? এইটা বেনজিরের সাথে এই ATN নিউজে, 15 ATN নিউজ, ATN নিউজে না 18 বাংলা, প্রণব মুন্নিশা প্রণব ATN নিউজ, ATN নিউজে আমি বেনজির, মহিউদ্দিন ধানমন্ডি, তখন হলো FBS সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পরে প্রেসিডেন্ট MP হলো, আর মুসা সান্নাকে যেন ছিল, হাসান মনসুর স্যার। ওই দিনে যে আমেরিকা কি একটা এই গবেষণা করে সেখানে নাকি সবচেয়ে জনপ্রিয় 60% না কত পার্সেন্ট দিল। তো বেনজির এই সমস্ত কথা বলে টলে র্যাবের প্রমোশন করে আমাকে এসে বলতেছে, হাবিব ভাই আপনি বলেন এই র্যাব কত ভালো কাজ করতেছে। আচ্ছা, আমি বললাম কোন র্যাব? যে র্যাব মানুষকে ধরে নিয়ে যায়, কয়েকদিন আটকে রাখে, তারপরে অস্ত্র উদ্ধার করতে নিয়ে যায়, যাওয়ার পরে এক জায়গায় যে বন্দুক যুদ্ধ হয়, তার সাথে সাথে সঙ্গে নীতি আসে, পরে দেখা যায় যে পড়িয়ে আছে লাশটা পড়ে যাকে নিয়ে গেল সে, তার শরীরের গুলি হলো পুলিশের যে গুলি, র্যাবের যে গুলি সেটা, আর একটা অস্ত্র পাওয়া যায়, তার সাথে বন্দুকের গুলি মেলে না। এই র্যাব, ওই কথা বললে আমি ওই কথা বললাম, ওই উচ্চারণটা করলাম, করার পরে বেনজির আমাকে বলতেছে এটার সঠিক দিতে না পারে বিচার হবে, বিচারের সম্মুখীন হতে, মানে খুব গম্ভীরভাবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, সার্জিস মনে কিছু করো না। এরকম ডান পাশে ওর এই মুখের কাছে আঙুল নিয়ে গেলাম, আমি এত উত্তর বেনজির হাবিবি পড়া করে না, তাহলে তোর মাথা আরও গরম। আমি তো ছাড় দেওয়ার পাবলিক না। তারপরে যখন লিফটে নামছে ওইদিকে, এই বেনজির কোথায় যাও, ওইদিকে আসো, ভাই 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 মানে সবার সাথে একরকম খাটে, এই ভয়ঙ্কর দৈত্য। এবার আমি জেলখানাতে বেরিয়ে আসলাম 2013 সালের 21শে এপ্রিল, 22শে এপ্রিল ওর সাথে আমার সাগর ফেজ দ্য পিপল, সেই বলতেছিল আমি অন্যায় করি না, এই করি না, সেই করি না, আমার সাথে দুর্নীতি না। আপনি দুর্নীতিবাদ, মহা দুর্নীতিবাদ, আপনি মিথ্যা কথা বলছেন, এই বলে ওর সম্পর্ক কথা বললাম। তো এত ভয়ঙ্কর ছিল, 3টার সময় অপরাধ, এই যে ভয়ঙ্করের কথা বলছি, মেট্রোপলিটন কমিশন ছিল তখন অপরাধ করেছে, র্যাবের সময় অপরাধ করেছে, IGP তখন অপরাধ করেছে। এর বিচার হওয়া উচিত, এর বিচার করা, বিচার করে কি করতে হবে জানেন? 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তখন আমাদের মোহাম্মদ জমির
তারা জমিদার ছিল, সেই জমিদার অনেক অংশ হাজার হাজার বিঘা সম্পত্তি বিক্রি করে সিপাহী বিদ্রোহে টাকা দিয়েছিলাম। সিপাহী বিদ্রোহ যখন ফেল করলো তখন জমির দাদার চাচা বিশাল আমবাগান জমিদার বাড়িতে সেখানে ফাঁসি দিয়ে রাস্তা ঝুলে রেখে 16 দিন। এর দৃষ্টান্ত শেষ স্থাপন করে করতে 16 দিনে তার মাংস খুলে খুলে পড়ে যখন কঙ্কাল হয়ে গেছে তখন নামিয়ে তখন বলেছিল ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি কি তোমাদের দেখানোর জন্য করেছি। সে বেনজিরকে ফাঁসি দিয়ে ওকে প্রকাশ্যে আপনি লোকাল দৃষ্টান্ত জায়গায় স্থাপন করতে অনুষ্ঠানটা হবে। আমি টানিয়ে জনাব রাখা সার্জিস উচিত। আলম। ওই শরীরের মাংস খসে না পড়া পর্যন্ত ওই টানিয়ে রাখলে পারে তখন ভবিষ্যতে এই ধরনের বেনজির আর কি হবে না। জি, জনাব সার্জিস আলম, আপনি এই বিষয়ে কি বলবেন? বিশেষ করে আমরা অতীতে দেখেছি আরাব খান, জিসান সহ একাধিক রেড নোটিশ ভুক্ত আসামিকে দেশে ফেরানো সম্ভব হয়নি। সেক্ষেত্রে বেনজিরকে ঘিরে যে জনমনে বড় প্রত্যাশা তৈরি হয়েছে কতটুকু পূরণ হবে বলে আপনি আশাবাদী? প্রথমত যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে, আমরা প্রত্যাশা করছি যে বিএনপি তাদের জায়গা থেকে অন্তত তাদের এই কৃতিত্বটা পুরোটা নিজের ঘরে নেয়ার জন্য বেনজিরের মতো এই ধরনের খুনিদেরকে তারা নিয়ে এসে তাদের যে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ডটা নিশ্চিত করবেন। কারণ দিন শেষে এই যে অসংখ্য বেনজিররা বাংলাদেশে, ভাই মাত্র একটা ঘটনা বলল যে কেউ কোনো একজন মানুষকে তাদের পছন্দ হয়নি, বিএনপির হোক, জামায়াতের হোক, শিবিরের হোক, সেই মানুষটাকে নিয়ে একটা নাটকের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, স্ক্রিপ্ট সাজানো হয়েছে, এরপরে সেই মানুষটাকে গুলি করে হত্যা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে বন্দুকযুদ্ধ, নাম দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনের কিছু, নাম দেওয়া হয়েছে উগ্রবাদী বই পাওয়া গেছে তার কাছে, এই ধরনের বিভিন্ন স্ক্রিপ্ট। তো এই মানুষগুলোর যদি ন্যূনতম শাস্তি এটা ন্যূনতম শাস্তি মৃত্যুদণ্ডটা তাদের জন্য, কারণ তারা শত শত মানুষের হত্যার জন্য দায়ী, এটা যদি নিশ্চিত না করা হয় তাহলে আগামীতে মানুষ আর এই ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে রাজপথে নামবে না। আগামীতে যারা এই ধরনের অপরাধ এখন করবে তারা এটা দেখে আরো পার পেয়ে যাবে যে অপরাধ করলে হয়তো কিছুদিন পালিয়ে থাকতে হয়, হয়তো এইখানে কিছুদিন ফ্যামিলি ছাড়া থাকতে হবে, হয়তো বিদেশে থাকতে হবে, কিন্তু দিন শেষে আবার পার পেয়ে যাওয়া যায়। সো এই দৃষ্টান্ত আমাদেরকে তৈরি করতেই হবে যে এই ধরনের অপরাধ করে কেউ পার পেয়ে যাবে না। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি, আমি যদি এই আওয়ামী লীগের শেখ হাসিনার আমলের এই ধরনের খুনিদের কথা, লুটপাটকারীদের কথা বলি, হয়তো এখানে বেনজিরের তালিকা হয়তো প্রথম 20-30-এও থাকবে না, তার সিরিয়াল। এই বেনজিরি আপনি দেখবেন গোপালগঞ্জ, মাদারীপুরে 600-700 বিঘা জমি শুধু ওই 2-3টা জেলাতেই তার আছে। পুরো দেশে তার 1000 বিঘার উপরে জমি আছে এবং তার প্রায় 50টার উপরে ফ্ল্যাট আছে। তার যে মেয়েরা এখন স্কুল কলেজে পড়ে তাদের নামেও ঢাকায়, দেশের বাইরে আলিশান ফ্ল্যাট আছে। তার দুবাই থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা আছে। তো এই ধরনের বেনজিররাও দেখবেন আওয়ামী লীগের ওই কালো তালিকায় 20-30-এর মধ্যে থাকবে না। তাহলে এই যে শেখ হাসিনাকে সামনে রেখে, শেখ হাসিনা সহ তার পিছনে ওই যে টিউলিপ সিদ্দিকিরা বলেন, শেখ রেহানারা বলেন, সজীব ওয়াজেদ জয়রা, কিংবা ওই যে ধরেন বেক্সিমকোর যে দরবেশ, কিংবা ওই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ এই ধরনের যারা ছিল, যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে লুটপাট করেছে, তাদেরকে তো বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে চাই যে এই বিএনপির সময়ে এই ধরনের যারা লুটপাটকারী, অর্থ পাচারকারী, খুনি, গুম খুন প্রত্যেকটার সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস আমরা বিএনপিকে সতর্ক করতে চাই, বিএনপি আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা তাদের যৌক্তিক সমালোচনা করব, তাদেরকে কিন্তু আমরা প্রতিপক্ষ মনে করি না, কিন্তু আমরা তাদের যে কোনো জিনিস আমাদের যদি মনে হয় এই সিমটম ভালো না, আমরা কিন্তু তাদের চোখে চোখ রেখে এই কথা বলবো। এতে যদি আমাদেরকে ভালো মনে করে ভালো, খারাপ মনে করলে খারাপ। আজকে আমরা দেখলাম আমাদের আজকে একটা পেপারে এসেছে বর্তমানে যে বিএনপির বনমন্ত্রী, সেই বনমন্ত্রী প্রায় 150 একরের মতো জমি তিনি বনভূমি প্রায় দখল করেছেন, তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে, এবং যে দখলকৃত জমির মূল্য প্রায় 500 কোটি টাকা। তাহলে আমরা এই বনমন্ত্রীকে আরেকজন বেনজির হতে তো দেখতে চাই না। আমরা চাই এই জায়গায় সরকার সুষ্ঠু তদন্ত করবে এবং এই তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয় তাকে তো মন্ত্রীপদ থেকে অপসারণ করবেই, তাকে বিচারিক প্রক্রিয়া আওতা নিয়ে আসতে হবে। আমরা আবার আজকে দেখি, গতদিন দেখলাম কক্সবাজারে জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন যে এই মুহূর্তে বিএনপির সবচেয়ে শক্তিশালী ক্ষমতাবান প্রতিমন্ত্রী হচ্ছে মীর শাহে আলম। এই কথা বলার পরে আমরা তার নিউজ দেখলাম, আমাদের এই প্রতিমন্ত্রী এখন তার নিজের নামে, মানে বংশের নামে, 2 সন্তানের নামে তার এলাকায় 3টা নতুন ইউনিয়ন করছেন। আমি নামগুলো বলি, একটা ইউনিয়নের নাম মীর বাড়ি, তার নাম মীর শাহে আলম বংশের নামে, বাড়ির নামে। আরেকটা ইউনিয়নের নাম সীমান্ত, আরেকটা ইউনিয়নের নাম দিগন্ত, তার 2 ছেলের নাম সীমান্ত এবং দিগন্ত। তো আমরা তো নতুন করে আবার কাউকে হাসিনা মুজিব হইতে দেখতে চাই না, যার নাম প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিতে হবে এইরকম করে। তো আমরা স্পষ্ট করে কিছু কথা বলি,
কথাটা হচ্ছে যে পূর্বের যে সিমটমগুলো ছিল আপনাদের এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে। যদি দলের মধ্যে কেউ হয়, যত বড় ক্ষমতাসীন হোক, আমরা কিন্তু শুনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাড়ি বগুড়া, মীর শাহ আলমের বাড়ি বগুড়া, তিনি বগুড়ার এমপি। আমরা শুনি তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কেশিয়ার। আমরা কিন্তু কথা বলতে কাউকে ছাড়বো না, মাননীয় প্রধানমন্ত্রীকে সেফ জায়গায় রেখে দিব, বাকি সবাইকে নিয়ে অনেক বলবো, এই রাজনীতি আমরা আর আগামী বাংলাদেশে হইতে দিব না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলি, আকাশে বাতাসে কথা ছড়াচ্ছে মীর শাহ আলম আপনার কেশিয়ার, কথা ছড়াচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় মহাসচিব চালান না, মীর শাহ আলম চালান। সকল ধরনের যত ধরনের পার্সেন্টেজ যাওয়া দরকার তার মাধ্যমে বিভিন্ন জায়গায় যায়। আমরা এগুলোকে এখন অভিযোগ হিসাবে আপনাকে জানিয়ে রাখছি, কিন্তু এগুলোর যদি প্রমাণ আমাদের সামনে আসা শুরু করে, কাউকে কিন্তু আমরা ছাড় দিব না। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আমি সিদ্ধাতুল মুনতাহা অনন্যা লালমনিরহাট থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন। আচ্ছা, জুলাই আন্দোলনের শহীদের বিচার সেটা কি ঠিকভাবে হচ্ছে? এছাড়াও সরকার বলেছেন ভোট সুষ্ঠুভাবে রয়েছে, সেদিক থেকে দেখতে গেলে জুলাই সনদ সুষ্ঠুভাবে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, তবুও কেন জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে না এবং এটি সম্পর্কে সরকারের কি পদক্ষেপ? এছাড়াও আরেকটি প্রশ্ন, ওসমান হাদি ভাইয়ের মৃত্যু তদন্তের কি আদৌ কোনো অগ্রসর হয়েছে? আর এই বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে? আমরা কি আমাদের ভাইয়ের মৃত্যুর বিচার পাবো, নাকি আমাদের অন্যান্য কেসের মতো যুগের পর যুগ অপেক্ষা করতে হবে? জি, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের সম্মানিত অতিথিরা দেবেন। জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং ওসমান হাদির যে খুনি তাকে নিয়ে আসার বিষয়ে সরকার কি করছে সেটি জানতে চেয়েছি। ওসমান হাদি হত্যাকারীদের অবশ্যই নিয়ে আসতে হবে, বিচার করতে হবে। জুলাই আন্দোলনের শহীদদের বিচার করতেই হবে, হত্যাকারীদের বিচার করতে হবে। এ ব্যাপারে কোনো রকমের ইয়ে নেই। তাহলে আমরা তো ওই সময় অত্যাচারিত হয়েছে। আমার নিজের আপন ছোটো ভাইকে ধরে নিজে প্রতিদিন ডিবি অফিস থেকে ইলেকট্রিক শক দিত, আর এই আমার কোথায় আছি এবার আমার একটু আত্মকমিশন আর কথা গেম চলে র্যাবের হাতে। এখানে কোনো কম্প্রোমাইজ নেই, সে যেই হোক না কেন। এখন আমি একটা বিষয়ে আমি সঠিক না জেনে কোনো কথা বলি না। বনমন্ত্রীর বিরুদ্ধে যে একটা অভিযোগ এসেছে, এই বনমন্ত্রী কিন্তু রিসোর্ট ছিল একটা, যেমন এর এই পাশে, সেটা আওয়ামী লীগের আমাদের বেদখল হয়ে গেছিলো, ওটা লিজ নেওয়া, ওইটাই হয়তো সে পুনরুদ্ধার করেছে। তার লিস্টটা জোর করে আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল বনের ভিতরে, কিন্তু গাজীপুরেরটা আমি জানি না। এটা যদি হয়ে থাকে, এটা যদি হয়ে থাকে তাহলে এটা ব্যাখ্যা। গাজীপুরেরটা আমি জানি না, আমি না জেনে কোনো কথা বলি না। একটা কথা গেল। আরেকটা কথা হচ্ছে তারেক রহমানের ক্যাশিয়ার হিসেবে শাহ আলম, এইটা আমাদের বাজারে রটতে পারে, কিন্তু আমার মনে হয় তারেক রহমানের এই ধরনের কোনো অভিপ্রায় আছে বলে আমার জানা নেই, থাকা উচিত না বা নেই। এখন কথা হলো যে এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে যায় তারা বিভিন্নভাবে বিতর্ক, অনেক বড় মন্ত্রণালয়, তো কয়েকশো তো ইঞ্জিনিয়ার আছে তাদের অধীনে। এই যে আসিফ মাহমুদ সজীব দায়িত্বে ছিল, তো তার এপিএসের ভিতরে অভিযোগ আসলো 300 না 500 কোটি টাকা। তো এইটা প্রধানমন্ত্রী, বিগত সরকার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী যে একজন পিয়ন পানি খাওয়াতো দেখেছি, এখন উনি একদিন বলতেছিলেন আমার পিয়ন 400 কোটি টাকার মানুষ, হেলিকপ্টার ছাড়া চড়েই না, নিজেই বললেন, সে করতে দিলেন। আমার কথা হলো যে কেউ এইটা দেখার পর, বেনজিরে দেখার পর, আওয়ামী লীগ নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর, আমার মনে হয় যে বিএনপি সরকারের কোনো এমপি মন্ত্রী কোন নেতার ওদিকে তাকানোই উচিত না। তার কারণ টাকা দিয়ে টাকা করে লুট করে দেশে থাকা যায় না, যেটা ভোগ করা যায় না সেটা দরকারটা কি। এখানে যে কথাটা যে আসছে আজকে দেখলাম, আমিও কয়েকটি দেখলাম, এই যে মীর ইউনিয়ন একটা, আরেকটাকে দিগন্ত, একটা হলো কি সীমান্ত। এটা আমি আমার দলের এমপি, দলের নেতা, তারপরেও আমি বলবো এটা মোটেই ঠিক হয়নি, তার ইউনিয়ন করার দরকার পড়েই। একটা থানায় 3টে ইউনিয়ন করতেই হবে এই মুহূর্তে। আমি জানি না, ঢাকাতে সুবাড্ডা ইউনিয়ন আছে মানে 1 লক্ষ মানুষ, আমার নিজের ইউনিয়ন মানুষ 42,000, পার্শ্ববর্তী ইউনিয়ন মানুষ 48,000, তারপরে আমার সোজানগরের একটা ইউনিয়নের ভোট হলো 70,000। ওইও আছে তো ইউনিয়ন করতে হলে সেক্ষেত্রে আসলে নিউট্রাল কোনো নাম থাকা উচিত, নাম করতেই হবে। এটাও যেমন আমার কাছে মনে হয়নি যে এত বড় ইউনিয়ন ওখানে নেই বা থানা এতগুলি, আবার এই নামগুলি নিজের সন্তানদের নাম দিতে হবে। এই যে আজকে বিতর্কের মধ্যে চলে আসলো, শাহ আলম কিন্তু 100 উপজেলার চেয়ারম্যান ছিল এবং এখন সে অল্প বয়সে মোটামুটি এমপি হয়েছে এবং যথেষ্ট ক্ষমতা মন্ত্রী ভোগ করতেছে। এইটা করে
আমার মনে হয় যে সে লাভবান হবে। জি। এটা আমি যেমন দলের নেতা হিসাবে আমি বলতেছি, জি। মোটেই ঠিক জি আছে। জি, মোহাম্মদ সাজিদুল আলম, আমি আপনার কাছে আসছি। আপনি নিশ্চয়ই কিছু যুক্ত করতে চাচ্ছেন। তার আগে আমি একটু আপনাকে বলি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপনার সাম্প্রতিক একটি সমালোচনা 12ই জুন সেটি বলেছেন যে দৃষ্টিকটু লেগেছে, একটি স্ট্যাটাস দিয়েছিলেন আপনি, এবং এটি নিয়ে কিন্তু আলোচনারও জন্ম দিয়েছে। এবং রাজনৈতিক পর্যবেক্ষক যারা রয়েছেন তারা যেটি বলছে যে আপনার বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, একটি ব্যক্তিকেন্দ্রিক আলোচনায় বেশি তৈরি করছে। আপনি কি মনে করেন? না, খুব স্বাভাবিকভাবেই আমি একজন প্রধানমন্ত্রীকে, আমরাও চাই তারেক রহমান যেই রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে ওই রক্তের যে সম্মানের জায়গাটা সেটা তিনি ধরে রাখুক। ভাই একটু আগে যেটা বলেছেন, আমরাও তাকে এই যে মাত্র মীর শাহ আলম প্রতিমন্ত্রী তাকে নিয়ে যেটা বলা হলো, এটা হলো তার জন্য সতর্ক বার্তা। আমরা কিন্তু তাকে অভিযুক্ত করিনি, এরকম শোনা যাচ্ছে কথা। তদন্তে প্রমাণিত না হলে কোনো হ্যাঁ, এই জন্যই আমরা তো এটা বলতে পারবো না। তো আমরা এটাও বলে দিতে চাই কেন, কারণ আমরা চাই জনাব তারেক রহমানের উপরে 2001 থেকে 2006 আমলে যেই ধরনের দাগগুলো ছিল, কালিমাগুলো ছিল, সেগুলো যেন এই আমলে না আসে। কারণটা হচ্ছে তখন বেগম খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী হিসেবে, তিনি সেকেন্ড অপশন হিসেবে ছিলেন। এখন তার জায়গাটাতে তিনি যদি এই জায়গাটাতে শুরুতে এসেই প্রশ্নবিদ্ধ করেন, এটার কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, এটার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা আমাদের জায়গা থেকে এইরকম খুব স্বাভাবিকভাবে তাকে শুধু অভিযুক্ত করা হয়নি, তাকে কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে এবং তার কাছে আমাদের প্রত্যাশাটাও জানানো হয়েছে। আমরা চাই যে এই রকম কাউকে আমরা দেবতা তুল্য গড়ে তুলব না যে সবাই খারাপ শেখ হাসিনা ভালো। এই জন্য আমরা মনে করি যে বিরোধী দলের জায়গা থেকে আমরা এটা করব। কিন্তু আরেকটা জিনিস, আমি একটা যৌক্তিক সমালোচনার জায়গা, আমি দুইটা জায়গায় কথা বলতে চাই। এক হচ্ছে রাউজানে চট্টগ্রামে আমরা দেখলাম যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আজকে অনেক পেপারের প্রথম পাতায় এসেছে। 5 জন মিলে তারা একটা মানুষকে দিনে দুপুরে পিস্তল দিয়ে, শটগান দিয়ে গুলি করে মেরে চলে গেল এবং এই বাকি সব মানুষ তাকিয়ে তাকিয়ে দেখলো, কারণ কারো কিছু করার নাই। কেউ যদি বাধা দিতে যায় তাদেরকে গুলি করা হতে পারে, সে তো তার জীবনের রিস্ক নিয়ে এটা করতে যাবে না। পরবর্তীতে আজকে আমরা প্রত্যেকটা পেপারে দেখছি যে তাদের সাথে ছাত্রদল, যুবদল, বিএনপির সংশ্লিষ্টতা আছে, তারা এই লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে। আমরা জনাব তারেক রহমানকে বেগম খালেদা জিয়ার ওই জিনিসটা মনে করিয়ে দিতে চাই। ছাত্রদল করুক, যুবদল করুক, আপনি তাদেরকে নিয়ে করেন যারা প্রকৃতপক্ষে এটার যোগ্য। কোনো ধরনের এই ধরনের সন্ত্রাসী, ছিচকে চোর, টোকাই, এই ধরনের খুনিদেরকে নিয়ে আপনার সংগঠন করার প্রয়োজন নেই। তাদেরকে যদি এই ধরনের পলিটিক্যাল আশ্রয় দেওয়া হয় তাহলে আগামীতে এই ধরনের খুনাখুনি কিংবা নৈরাজ্য কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এটার জন্য বিএনপিকে ভুগতে হবে। আরেকটা বিষয় বলবো, যেটা হচ্ছে আদ্দিন হসপিটালের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আমি শুধু আদ্দিন হসপিটাল নিয়ে কয়েকটা তথ্য বলি। প্রতিষ্ঠার পর থেকে, চালু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আদ্দিন হসপিটাল 1.5 কোটি মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে। আদ্দিন হসপিটালে এখন পর্যন্ত 3 লক্ষ মায়েদের ডেলিভারি হয়েছে, সন্তান প্রসব হয়েছে, যার মধ্যে 2 লক্ষ হচ্ছে সিজারিয়ান, 1 লক্ষ নর্মাল ডেলিভারি। ঢাকার একটা হসপিটালে আমার একজন মা প্রসব বেদনা নিয়ে আসবে, সেখানে 3 জনের মধ্যে 1 জনের নর্মাল ডেলিভারি করবে হাসপাতাল। এই ধরনের মন মানসিকতার হাসপাতাল এই ঢাকা শহরে নাই। বরং কাকে কত কাটাছিড়া করে, কতদিন অপারেশন থিয়েটারে রেখে, আইসিইউতে রেখে তার থেকে হাজার হাজার লাখ লাখ টাকা খসানো যায়, এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে আমার হাসপাতালগুলো। আমরা যদি দেখি 700টা, আমি একটু শেষ করে, শুধু 700টা বেড আছে আদ্দিন হসপিটালে, এর মধ্যে 200 বেড হচ্ছে সবসময় বিনামূল্যে দেওয়া হয়, ফ্রি দেওয়া হয়। এখানে 1800 জন কর্মচারীর একটা পরিবার আছে টোটাল। এই 1800টা পরিবারের কি হবে এটারও চিন্তা করতে হবে। এবং একটা জিনিস বলি, 1800 জনের মধ্যে 1500 জন হচ্ছে নারী। এখন আমি এই কথাগুলো আসলে কেন বলছি, কারণটা হচ্ছে একটা হসপিটালে যে ঘটনাটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত। এটার জন্য অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটার জন্য তাদের যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যতটুকু এটার জন্য ক্ষতিপূরণ দেওয়া সম্ভব, টেক কেয়ার করা সম্ভব, দিয়ে কি আসলে ফৌজদারি দায়টা এড়ানো যায় কিনা? কিন্তু আপনি দেখেন, এটা যদি আপনি করেন, আপনি যদি এই বন্ধ করেন, তাহলে এতদিনে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কথা না, স্বাস্থ্যমন্ত্রী থাকার কথা না, তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার কথা না, বাংলাদেশের কোনো হসপিটাল চালু থাকার কথা না। কারণ বাংলাদেশের প্রত্যেকটা হসপিটাল, ইভেন আপনি দেখেন, আমরা যারা এই মধ্যবিত্ত পরিবারের আছি, আমরা বাংলাদেশের কিংবা ঢাকার প্রথম সারির 5টা হসপিটালে যারা সৎ উপার্জন করে, প্রথম সারির হসপিটালে যাওয়ার জীবনে সাহস করতে পারবে না, কারণ সেখানে গলা কাটা টাকা নেওয়া হয়। তাহলে এই যে জায়গায় নর্মাল ডেলিভারি মাত্র
5,000 টাকায় হয়, মাঝে মাঝে 1,000 টাকাতেও হয়। তাহলে আমার কথা হচ্ছে বা আমাদের যেদিন কথা হচ্ছে ঘটনাটি ঘটলো তার পরের দিন যখন সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেল, সেখানে কিন্তু কর্মচারীরা না, তাদের এটাই। উপর আক্রমণাত্মক তাহলে এই ভূমিকাও প্রত্যেক- পালন করেছে। অনেকগুলো সেটি নিয়ে আসলে আপনি কি না না বলবেন? আমি বলছি এই যে যেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়েছে প্রত্যেকটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যারা এই আক্রমণ করেছে সাংবাদিকদের উপরে আমরা এটা কোনোদিন সমর্থন করি না। আচ্ছা, তাদেরকে এটা শেষ ফুটেজ করতে দেখে হবে। তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হোক। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানকে আপনি এভাবে বন্ধ করে দিচ্ছেন। আমরা এখানে আমি শেষ করি করতাম, একটা জি, লাইন। আমরা প্রতিষ্ঠান বন্ধ করা দেখি না, আমরা এটা তারা মনে করছে এটা জামায়াতের কিনা প্রতিষ্ঠানটা এবং বিএনপি এই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার অসংখ্য মাধ্যমে বন্ধ ধন্যবাদ। করার মাধ্যমে জামায়াতকে দুর্বল করতে যাচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ এবং মানুষ। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব হাবিবুর রহমান আমি হাবিব একটা লাইন আপনার কাছ বলি, থেকে যেটা নেব। কথা বলছি যে জি, 1 মিনিট। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছিল, অনেকখানি আরব্য উপন্যাসে সেই দুর্নীতির বরপুত্রের মতো। তারেক রহমান তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেননি, কোনো ধরনের ব্যবস্থা নেননি। জি। এবং সেটা যে প্রমাণ হয়নি সেটার কারণ হলো যে দীর্ঘ 17.5 বছর ধরে প্রচুর তদন্ত করে সারা পৃথিবী তারেক রহমান আমি কোথাও কিন্তু কিছু খুঁজে পাইনি। আমি তো বলেছিলাম দুবাইতে মার্কেটে নিয়ে যান, অমুক মার্কেট, একটাও কিন্তু বের করতে পারেন। এই জন্য আমাদের যেগুলো কথা বলতে প্রধানমন্ত্রী সব কিছু ঊর্ধ্বে না। আমাদের শেষ করতে তারপরেও হবে। বলবো জি। যে আমরা তথ্যগুলো জেনে বলে ভালো হয়। আর আরদিন হাসপাতালের ব্যাপারে এই ক্ষেত্রে আমি সার্জারির সাথে আমি একমত। জি, এতগুলি অসংখ্য ধন্যবাদ কর্মচারী, এবং কর্মকর্তা কৃতজ্ঞতা আপনাদের দুজনকে। বেকার হয়ে গেল, যাবে কোথায় তারা? জি, অসংখ্য ধন্যবাদ এবং এটা কৃতজ্ঞতা সাধারণত আপনাদের দুজনকে। তাদের দর্শক, বিরুদ্ধে আজকের মতো এখানেই শেষ করছি স্বাধীন সংলাপ। আগামীকাল আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।